নমস্কার। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের শেষ এবং ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় আজকে কমপ্লিট করব, সেটা হচ্ছে ঔরঙ্গজেব। শেষ কেন বলছি, কারণ এরপর যে লেটার মুঘল হবে, অর্থাৎ এরপর ঔরঙ্গজেবের পর যে সমস্ত শাসকেরা এসেছেন দুর্বল চিত্ত, তো তাদের পুরোটাকেই আমি একটার ভিডিওর মাধ্যমেই দিয়ে দেব। তো যদি ইম্পর্ট্যান্ট শাসকের কথা বলতে হয় তাহলে শেষ ইম্পর্ট্যান্ট শাসক কিন্তু এই ঔরঙ্গজেব, ঠিক আছে? যথেষ্ট ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে আগামী দিনে পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবাইকেই বলবো শেষ পর্যন্ত দেখো, এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মুঘল সিংহাসন আরোহণ করেছিলেন? তো দেখো, ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে মুঘল সিংহাসন আরোহণ করেছিলেন, ঠিক আছে? দেখো, তোমাদের মনে আছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেওরায়ের যুদ্ধ, সেই দেওরায়ের যুদ্ধর পর তিনি 1659-এ কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু বসলেন, ঠিক আছে? সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সিংহাসনে বসার পর ঔরঙ্গজেব কোন উপাধি ধারণ করেছিলেন? তো সিংহাসনে বসার পর ঔরঙ্গজেব কোন উপাধি ধারণ করেছিলেন? তোমরা একটু নিজেরা ট্রাই করো। হ্যাঁ, তো তোমরা সবাই ঠিক বলেছো, আলমগীর উপাধি ধারণ করেছিলেন, ঠিক আছে? ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসেন তখন তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, আলমগীর কথাটার অর্থ বলে দিই। আলমগীর কথাটার অর্থ হচ্ছে বিশ্ব বিজয়ী আর কি, যিনি বিশ্বকে জয় করেছেন, ঠিক আছে? তার মানেই হচ্ছে আলমগীর, ঠিক আছে? তো দেখো, পরবর্তী প্রশ্ন যে দেখব আমরা, ঔরঙ্গজেবকে তার ধার্মিক, কঠোর এবং অনাড়ম্বর জীবনযাপনের জন্য কি বলা হতো? তো তাকে একটা প্রজারা একটা তাকে উপাধি দিয়েছিল, সেটা কি? তোমরা একটু ট্রাই করো, তোমরা অনেকেই জানো হয়তো। হ্যাঁ, তো এর উত্তর হবে জিন্দা পীর। তো ঔরঙ্গজেব যেহেতু খুব ধার্মিক ছিলেন এবং তিনি খুব কঠিন জীবনযাত্রার মাধ্যমে যেতে, মানে সে কিন্তু একদমই কিন্তু বিলাসবহুল ছিল না, ঠিক আছে? না, তিনি কিন্তু একটা খুবই কট্টর সুন্নি মুসলিম ছিলেন, ঠিক আছে? তো সেই কারণে তাকে তার প্রজারাই এই দিয়েছিল, জিন্দা পীর নামে ডাকতো, ঠিক আছে? জিন্দা পীর, কি নামটা কি? জিন্দা পীর। তারপর দেখো, কোন মুঘল সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্যের ভূখণ্ড ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? কোন মুঘল সম্রাটের আমলে? তো ট্রাই করো তোমরা। তো অবশ্যই এর উত্তর হলো ঔরঙ্গজেবের আমলে ভৌগোলিক দিক থেকে মুঘল সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল, সব থেকে বেশি। তোমাদের যদি প্রশ্ন করি, আচ্ছা, সুলতানি যুগ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সুলতানি যুগের কোন শাসকের সময়কালে সুলতানি যে সাম্রাজ্য সেটা সব থেকে বেশি প্রসারিত হয়েছিল বা বিস্তৃত লাভ করেছিল? বলতে পারবে? আমি একটা ক্লু দিলাম, তাকে পাগলা রাজা বলা হতো। তো তোমরা এবার বলো যে কোন সেই রাজা, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য থাকলো। তার আমলে কিন্তু সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল সুলতানি যুগে। আর মুঘল যুগে কে বললাম? ঔরঙ্গজেব। তারপর নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে আলমগীরদের অমুসলিমদের উপর পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন? তো এখান থেকে একটা কথা তো তোমরা ভালো করে বুঝতে পারলে যে অমুসলিমদের উপর জিজিয়া কর আরোপ করা হতো, অমুসলমানদের উপর। আচ্ছা, যদি তোমাদের এইটা প্রশ্ন আসে যে মুসলিমদের উপরে কোন নেওয়া হতো, কর নেওয়া হতো, ট্যাক্স নেওয়া হতো, তো তোমরা বলবে মুসলিমদের উপরে জাকাত নেওয়া হতো, ঠিক আছে? জাকাত মুসলিমদের জন্য, জিজিয়া অমুসলমানদের জন্য নেওয়া হতো। তো এটাকে বন্ধ করে দিয়েছিল আকবর 1664 খ্রিস্টাব্দে। সেটাকে আবার চালু কে করলো বলো? সেটাকে আবার চালু করলো ঔরঙ্গজেব। এবং কত খ্রিস্টাব্দে চালু করলো? 1679 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড দেন? মানে তাকে কত খ্রিস্টাব্দে হত্যা করেছিলেন? বলো। 1675 খ্রিস্টাব্দে। 1675 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, ঠিক আছে? তো এখান থেকে কতগুলো প্রশ্ন জানতে পারলে দেখো।
যে নবম শিখ গুরুর নাম কি? অবশ্যই তেগ বাহাদুর। 2 নম্বর কথা, ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিলেন? তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। আরেকটা মনে রেখো, গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। ঠিক আছে, গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। তো এটাও কিন্তু এর আগের ভিডিওতে আমরা পড়েছি, তো যাতে অনেকেরই মনে থাকবে যারা ভালোভাবে সিরিজটাকে ফলো করছো। ঠিক আছে, সেই জন্যই বলছি খুব ভালোভাবে পড়াশোনাটা করো। দেখো ধীরে 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 তোমরা যখন শেষের দিকে পৌঁছাবে তখন তোমাদের নিজেদেরই ভালো লাগবে যে আমরা এত কিছু জানতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের দীর্ঘ 25 বছরের দাক্ষিণাত্য অভিযানের ধ্বংসাত্মক নীতিকে ঐতিহাসিকরা কী আখ্যা দিয়েছেন? আরেকবার বলি যে ঔরঙ্গজেব দীর্ঘ 25 বছর ধরে দাক্ষিণাত্যকে কঙ্কর করার জন্য, মানে ওটাকে কবজা করার জন্য তিনি মানে একদম হাত ধুয়ে পড়েছিলেন বলা যেতে পারে। ঠিক আছে, তো সেইটাই তার জীবনের মানে একটা ক্ষত হয়ে থেকে গেছে। ঠিক আছে, তার জীবনের একটা বলতে পারো সেটাই তার জীবনকে শেষ করে দিল, তার সাম্রাজ্যকেও শেষ করে দিল, তার জীবনকেও শেষ করে দিল। দাক্ষিণাত্যের যে নীতি, সেই দাক্ষিণাত্য নীতিকে কি বলা হয় জানো? ডেকান আলসার বা দাক্ষিণাত্যের ক্ষত বলা হয়। ঠিক আছে, দাক্ষিণাত্য ক্ষত বলা হয়ে থাকে। ঠিক আছে, 25 বছর শুধু একটাই ইয়ের উপরে সে লেগেছিল। দেখো, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে সিয়া রাজ্য বিজাপুর মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত কবে করেছিল? সোজা কথায় বলতে গেলে ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুরকে দখল করতে পেরেছিল? তো তোমরা এটা একটা খুব সহজভাবে শিখিয়ে দেবো মনে রাখবার জন্য, তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো তোমরা প্রথমে নিজের ট্রাই করো। দেখো উত্তরটা হচ্ছে 1686 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় বিজাপুর 1686 খ্রিস্টাব্দে, দেখো পরের প্রশ্নটাতেই রয়েছে গোলকুন্ডা কত খ্রিস্টাব্দে তিনি জয় করেছিলেন? ঠিক আছে, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে গোলকুন্ডা দুর্গ জয় করেছিলেন? তো এটা হচ্ছে 87 খ্রিস্টাব্দে। তো মনে রাখবে 86 আর 87, বিজাপুর গোলকুন্ডা। ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকুন্ডা কত সালে অধিগ্রহণ করেছিলেন? 1686 এবং 1687-তে। ঠিক আছে, তারপর দেখো, মারাঠা শাসক শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব প্রথমে কাকে দাক্ষিণাত্যের সুবেদার করে পাঠিয়েছিলেন? মারাঠা শাসক যে শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব কাকে পাঠিয়েছিলেন দাক্ষিণাত্যের সুবেদার হিসাবে? কাকে পাঠিয়েছিলেন বলো তোমরা, বলো। শায়েস্তা খাঁকে। ঠিক আছে, শায়েস্তা খাঁকে পাঠানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বলো। তো 1665 খ্রিস্টাব্দে বিখ্যাত পুরন্দরের সন্ধি শিবাজি এবং মির্জা জয়সিংয়ের মধ্যে হয়েছিল। ঠিক আছে, রাজা জয়সিং, এটা মনে রাখবে, রাজা জয়সিংয়ের সাথে শিবাজির মধ্যে এটা হয়েছিল। ঠিক আছে, তো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে রাজপুত রাজা মির্জা জয়সিং এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তো এই যে মির্জা জয়সিং কার কার পক্ষ থেকে সন্ধিটাতে যুক্ত হয়েছিলেন? ঔরঙ্গজেবের দিক থেকে, শিবাজির সাথে ঔরঙ্গজেব। কিন্তু ঔরঙ্গজেব ডাইরেক্ট তার সাথে চুক্তিটা করেনি, কে করেছিল? জয়সিং করেছিল। ঠিক আছে, তো পুরন্দরের সন্ধি দেখো যেটা শিবাজির সাথে হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে? তো অবশ্যই 1665 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মনে থাকবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব শিবাজিকে আগ্রার কোন ভবনে বা দুর্গে বন্দি করে রেখেছিলেন? তোমরা চেষ্টা করো। তো কোন ভবনে বন্দি করে রেখেছিলেন? অবশ্যই আগ্রার যে দুর্গ জয়পুর ভবন, সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে ইতিহাস জানার অন্যতম উৎস মুনতাখাব উল লুবাব এই গ্রন্থটি কার রচনা? তো মনে রেখো, এই যে মুনতাখাব উল লুবাব, এটা বলো কাফি খাঁয়ের রচনা। কাফি খাঁ, তো কাফি খাঁ কার সময়কালের সমসাময়িক ছিলেন? তো এই ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, তারপর ঔরঙ্গজেব তার প্রধান মহিষী মানে স্ত্রী বলতে পারো দিলরাস বানু বেগমের স্মৃতিতে ঔরঙ্গাবাদে কোন স্থাপত্যটি নির্মাণ করেছিলেন? বলো তোমরা, এখানে কোনটা ঔরঙ্গজেব নির্মাণ করেছিল? বলো।
দেখো এইগুলো সবই কিন্তু শাহজাহানের, ঠিক আছে। তো এই বিবি কা মাকবারা কে করেছিল? বিবি কা মাকবারা করেছিল ঔরঙ্গজেব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আগ্রার কেল্লায় বন্দি থাকার সময় পিতা শাহজাহান তার কোন কন্যা সেবা করেছিলেন? মানে যখন আগ্রার কেল্লাতে যখন ঔরঙ্গজেব যখন তার বাবা শাহজাহানকে যখন বন্দি করে রেখেছিলেন আগ্রার কেল্লাতে, তখন তার সাথে শাহজাহান কিন্তু একা ছিল না, তার সাথে তার এক কন্যা ছিল, শাহজাহানের কন্যা ছিল। সে কোন কন্যা তার সাথে ছিলেন বলো, তোমাদের এটাই জিজ্ঞাসা করা হয়েছে, কোন কন্যা সন্তান তার সাথে ছিলেন এবং তাকে দেখাশোনা করতেন? এই জাহানারা, মনে রেখো অপশন এতে যেটা রয়েছে জাহানারা, এই জাহানারা তার সাথে ছিলেন এবং তার দেখাশোনা করতেন, তার সেবা করতেন বাবার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে ঔরঙ্গজেব মুঘল দরবারে কোন বার্ষিক উৎসব উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন? ঔরঙ্গজেব মুঘল দরবারে কোন বার্ষিক উৎসব উদযাপন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল? বলেছিল যে এই পুজো করা যাবে না। কোন পুজো? পার্সি উৎসব। এখানে বলো কোনটা পার্সি? ঈদ উল ফিতর, শবে বরাত, মহরম, এগুলো সব মুসলিম উৎসব, এগুলো তো মুসলিম হয়ে কি করেছে, এগুলো বন্ধ করবে। নওরোজ উৎসব, ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্সি নিউ ইয়ার। পার্সিরা যে নিউ ইয়ার পালন করে থাকে, এই নিউ ইয়ার আসে, যেমন আমাদের বাংলাতে কি হয়, বাংলাতে হয় তোমার পয়লা বৈশাখ পালন করে থাকি, নতুন বছরের যে উৎসব এটা আমাদের, ঠিক সেরকম পার্সিদের কাছে হচ্ছে নওরোজ উৎসব, এটা পার্সিরা এটা পালন করতো। তোমরা মনে থাকবে নওরোজ থেকে একটা লোকের নাম তোমাদের মনে আসতে পারে, যারা একটু মডার্ন হিস্ট্রি সম্পর্কে একটু জ্ঞান আছে, তোমরা জানো হয়তো দাদাভাই নওরোজি। এই ব্যক্তিটাও কিন্তু এই নওরোজ উৎসব আমাদের ভারতে প্রণয়ন করতে অনেকটা বড় ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, যে মুঘল ইতিহাসের একমাত্র সম্রাট কে যার দুবার রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল? এমন কোন মুঘল সম্রাট ছিল যার দুবার রাজ্যাভিষেক হয়েছিল? ঔরঙ্গজেব 1558-তেও বসেছিল, আবার 1559-এ বসেছিল। তো দুবার সে যখন বসেছিল, তাই সেই কারণে তার দুবার যখনই সে বসছিল তখনই তার রাজ্যাভিষেকও হয়েছিল, ঠিক আছে। তাই প্রথম কোনো মুঘল শাসক যার দুবার রাজ্যাভিষেক হয়েছিল। তো কে হবে সেটা? ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, দেখো ঔরঙ্গজেবের বিখ্যাত সেনাপতি মীর জুমলা কোন অঞ্চল জয় করে মুঘল সাম্রাজ্যের পূর্ব সীমানা বিস্তার করেছিলেন? বলো কোন উত্তরটা কি হবে বলো? পূর্ব সীমানা বলেছে, তো চলো দেখি পূর্ব দিকে কোনটা রয়েছে। তোমরা বলবে যে পূর্ব দিকে কি কাশ্মীর আছে? কাশ্মীর তো উত্তর দিকে। দেখো ওড়িশা পূর্ব উপকূলে আছে অবশ্যই, কিন্তু এটা কি সব থেকে পূর্বে তো আরও অনেক আছে। তোমরা জানো যে পূর্ব দিকে কি আছে? আসাম আছে। এটাকে আগে কি বলা হতো? অহোম রাজ্য বলা হতো, ঠিক আছে। তো এই 1662 সালে মীর জুমলা আহম্মদের রাজধানী গড়গাঁওকে দখল করেছিলেন এই ঔরঙ্গজেব, ঠিক আছে। কত সালে? 1662 খ্রিস্টাব্দে তিনি ওই আসামকে বা অহোম রাজ্যকে দখল করতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 1658 খ্রিস্টাব্দে উত্তরাধিকার যুদ্ধের অন্তর্গত ধর্মাটের যুদ্ধ, ব্যাটেল অফ ধর্মাট, ঠিক আছে, ব্যাটেল অফ ধর্মাট কার মধ্যে হয়েছিল? মানে কাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল? ব্যাটেল অফ ধর্মাট যেটা 1658 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা কার মধ্যে হয়েছিল? আমরা এটা কিন্তু আগের ক্লাসেও দেখেছিলাম। তোমরা বলো, তোমরা উত্তর দাও। ঔরঙ্গজেব এবং দারা শিখো, ঠিক আছে, ঔরঙ্গজেব এবং দারা শিখো এই দুজনের মধ্যেই কিন্তু এই ইয়েটা হয়েছিল, ব্যাটেলটা হয়েছিল, ঠিক আছে, ঔরঙ্গজেব এবং দারা শিখো। তারপর দেখো যে 1658 খ্রিস্টাব্দে মে মাসে কোন যুদ্ধের মাধ্যমে ঔরঙ্গজেব কার্যত মুঘল সিংহাসনের উপর নিজের আধিপত্য নিশ্চিত করে ফেলেন? অর্থাৎ 4 ভাই ছিল ঔরঙ্গজেবের, 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে সে একটা করে সবার সাথে যুদ্ধ করছে আর তাদেরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার ফলে সে নিশ্চিত করতে চাইছে যে হ্যাঁ বাবা মরলেই আমি যেন রাজা হই, ঠিক আছে। সেই জন্য সে প্রত্যেকটা ভাইয়ের সাথে কিন্তু বাবার বেঁচে থাকাকালীনই সে কিন্তু ঝগড়া মানে শুরু করে দিয়েছিল, ঠিক আছে। তো এইভাবে সে কিন্তু সবাইকে পরাজিত, এবং শুধু পরাজিতই নয়, তাদেরকে একদম পুরোপুরিভাবে নিহত করে দিচ্ছিল, ঠিক আছে। যাই হোক, তো উত্তরটা কী হবে তোমরা বলো তাহলে? 20 নাম্বার অ্যান্সার বলো। ব্যাটেল অফ সমগড় বা সমগড়ের যুদ্ধ
1658 খ্রিস্টাব্দে, ব্যাটেল অফ সমুগড় বা সমুগড়ের যুদ্ধ 1658 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। দেখো পরবর্তী দেখো একটা যুদ্ধ রয়েছে, খাজোয়ার যুদ্ধ, ঠিক আছে, খাজোয়ার যুদ্ধ, ব্যাটেল অফ খাজোয়া 1659 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। ঔরঙ্গজেব তার কোন ভাইকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন, মানে একদম মেরে দিয়েছিলেন তিনি। খাজোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1659 খ্রিস্টাব্দে হয়েছিল খাজোয়ারের যুদ্ধ, ঠিক আছে, 1659 খ্রিস্টাব্দে হয়েছিল ঠিকই, কিন্তু এই যুদ্ধে তিনি কাকে একদম পুরোপুরিভাবে তার নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন বলো? কোন এই যুদ্ধের মাধ্যমে কোন ভাইকে তিনি একদম করেছিলেন বলো? 21 নম্বরে তো বলবে শাহ সুজা, ঠিক আছে, শাহ সুজাকে তিনি ব্যাটেল অফ খাজোয়ারের যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরুদ্ধে 1659 খ্রিস্টাব্দে মথুরায় জাট বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন? তো দেখো জাট বিদ্রোহের মথুরাতে কোথায় হয়েছিল? জাট বিদ্রোহটা মথুরাতে হয়েছিল এবং কে তার নেতৃত্ব দিয়েছিলেন সেটা জানতে চেয়েছে। দেখো কতগুলো প্রশ্ন এখান থেকে জানতে পারবে। দেখো, এক, যে জাট বিদ্রোহ কত সালে হয়েছিল? 1669 খ্রিস্টাব্দে হয়েছিল। কার সময়কালে হয়েছিল? ঔরঙ্গজেবের সময়কালে হয়েছিল, ঠিক আছে। এবং এই জাট বিদ্রোহের নেতৃত্ব কে ছিল বলো? গোখলা, ঠিক আছে, মনে রাখবে গোখলা ছিল জাট বিদ্রোহের নেতা, ঠিক আছে, গোখলা। পরবর্তী প্রশ্ন, 1672 খ্রিস্টাব্দে নারনৌল এবং মেওয়াটে মুঘলদের বিরুদ্ধে কৃষক ও কারিগরদের নিয়ে কোন ধর্মীয় সম্প্রদায় তীব্র বিদ্রোহ ঘটেছিল? কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা তীব্র ধর্মীয় বিদ্রোহ ঘটেছিল বলো? তীব্র বিদ্রোহ ঘটেছিল 1672 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহটা হয়েছিল এটাই জানতে চাইছে সোজা কথায়। ঔরঙ্গজেবের সময়কালে 1672 খ্রিস্টাব্দে কোন ধর্মীয় বিদ্রোহ সম্প্রদায় জনিত একটা বিদ্রোহ সেটা ঘটেছিল? চেষ্টা করো। সতনামী বিদ্রোহ। কোন বিদ্রোহ? সতনামী বিদ্রোহ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর দেখো, বিখ্যাত ইসলামীয় আইন সংকলন ফতোয়া ই আলমগিরি, বইটার নাম কি? ফতোয়া ই আলমগিরি কার নির্দেশে একদল পণ্ডিত দ্বারা রচিত হয়েছিল? কার নির্দেশে? বইটার নাম কি? ফতোয়া ই আলমগিরি। এই বইটা কার নির্দেশে একদল পণ্ডিতদের দ্বারা রচিত হয়েছিল? মানে রচনা করেছিল একদল পণ্ডিত, কিন্তু কার নির্দেশে করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে বলো? তো অবশ্যই ঔরঙ্গজেব তারই নির্দেশে এইটা সংকলিত হয়েছিল, ঠিক আছে, ফতোয়া ই আলমগিরি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে দিল্লির লাল কেল্লার অভ্যন্তরে সম্পূর্ণ শ্বেত পাথরের মতি মসজিদ কে নির্মাণ করেন? তো মতি মসজিদ একটা কিন্তু শাহজাহানেরও আছে, তোমরা জানো, ও আগ্রাতে আছে, আর একটা দিল্লিতে যেটা রয়েছে সেটা কে করেছিল? তো মতি মসজিদ করেছিল ঔরঙ্গজেব করেছিল, ঠিক আছে। মতি মসজিদ কে করেছিল? ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন দেখো, ঔরঙ্গজেবের কোন পুত্র রাজপুতদের প্ররোচনায় তার নিজের বাবার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিল? ঔরঙ্গজেবের কোন পুত্র রাজপুতদের প্ররোচনায় তার নিজের বাবার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিল বলো? শাহজাদা আকবর। এই জন্যই তো রাজপুতদের তিনি ওই যে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন, এই কারণেই, ঠিক আছে। তারপর 1689 খ্রিস্টাব্দে শিবাজির পুত্র শম্ভুজি কে ঔরঙ্গজেব এটা যুদ্ধ হবে, ঠিক আছে, এটা যুদ্ধ হবে, কোন যুদ্ধে বন্দি করার পর নির্মমভাবে হত্যা করেছিলেন? তাহলে তোমরা বুঝতে পারলে যে শিবাজির পুত্র হচ্ছে শম্ভুজি, ঠিক আছে। শম্ভুজিকে কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব হত্যা করেছিল। কাকে হত্যা করেছিল? শম্ভুজিকে হত্যা করেছিল, ঠিক আছে। তো শম্ভুজিকে হত্যা করেছিল, কোন যুদ্ধে করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। সঙ্গমেশ্বরের যুদ্ধে, ঠিক আছে। কোন যুদ্ধে? সঙ্গমেশ্বরের যুদ্ধে। তো কত সালে হয়েছিল?
1689 খ্রিস্টাব্দে সঙ্গমেশ্বরের যুদ্ধে ঔরঙ্গজেব শম্ভুজিকে বন্দি করেন এবং নির্মমভাবে তাকে হত্যা করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, প্রজাদের জীবনযাত্রা যাতে ইসলামীয় নীতি অনুযায়ী পরিচালিত হয় এবং নৈতিকতা বজায় থাকে তা পর্যবেক্ষণ করতে ঔরঙ্গজেব কোন পদ তৈরি করেন? বলো, কোন পদ তৈরি করেছিলেন? মুহাতাসিব। ঠিক আছে, মুহাতসিব বা মুহাতাসিব এরকম বলা হয়ে থাকে। ঠিক আছে, মুহাতাসিব। ঠিক আছে, এই পদটা তৈরি করেছিলেন কিসের জন্য? যাতে করে তার প্রজারা যাতে মুসলিমের যে নীতি সেই ইসলামীয় নীতি অনুসারেই যেন তারা জীবনযাপন করতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ঔরঙ্গজেব দরবারে গান বাজনা নিষিদ্ধ করলেও তিনি নিজে কোন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন? ঔরঙ্গজেব দরবারে গান বাজনা নিষিদ্ধ করলেও তিনি নিজে কিন্তু একটা বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতেন। সেই বাদ্যযন্ত্রটা কী ছিল বলো? তো তিনি বীণা বাদনায় কিন্তু খুব রত ছিলেন। ঠিক আছে, মানে খুব পারদর্শী ছিলেন। সুদীর্ঘ 49 বছর শাসন করার পর ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে প্রয়াত হন? মানে কবে মারা গেল সেটা জানতে চাইছে। বলো, তিনি 1707 খ্রিস্টাব্দে মারা যান। ঠিক আছে, মনে করো তিনি মরে যাওয়ার আগে যখন তিনি মারা যাচ্ছেন তখন কিন্তু মুঘল সাম্রাজ্য প্রায় শেষ অবস্থা। ঠিক আছে, তো কেউ তাকে সাহায্য করতো না, কেবলমাত্র ওই বাংলার যে মুর্শিদ কুলি খাঁ সেই কেবলমাত্র ওই ঔরঙ্গজেবকে তিনি খাজনা পাঠাতেন। তিনি খুবই মানে কৃতজ্ঞ ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের উপর, সেই কারণে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের সাধারণ ও অনাড়ম্বর সমাধিটি কোথায় অবস্থিত? বলো, ঔরঙ্গজেবের সাধারণ ও অনাড়ম্বর সমাধিটি কোথায় অবস্থিত? উত্তর দাও। খুলাদাবাদ। কোথায়? খুলাদাবাদে, মহারাষ্ট্রে। কোথায় অবস্থিত এটা? মহারাষ্ট্রের খুলাদাবাদে ঔরঙ্গজেবের যে টম্ব, সেই ঔরঙ্গজেবের টম্ব মানে সমাধি রয়েছে। উত্তরাধিকার যুদ্ধের পর ঔরঙ্গজেব তার ভাই মুরাদ বক্সকে কোন দুর্গে বন্দি রেখেছিলেন যেখানে পরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? বলো, কোথায় তাকে বন্দি রেখেছিল মুরাদকে? মুরাদ হচ্ছে তার ভাই, তো তাকে তিনি কোথায় বন্দি রেখেছিলেন বলো? 32 নাম্বার অ্যান্সার। তো তিনি তাকে গোয়ালিয়রের দুর্গে তিনি তাকে বন্দি রেখেছিলেন, পরে তাকে সেখানেই কিন্তু হত্যা করা হয়েছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে মেওয়ারের কোন বিখ্যাত রাজপুত বীর মুঘলদের বিরুদ্ধে দীর্ঘ 30 বছর ধরে স্বাধীনতা সংগ্রাম চালিয়েছিলেন? বলো, তো কে চালিয়েছিল? দুর্গাদাস রাঠোর। ঠিক আছে, মেওয়ার কোথায়? যোধপুরে। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, উপনিষদের ফরাসি অনুবাদ সির ই আকবর অনুবাদ করার জন্য ঔরঙ্গজেব তার কোন ভাইকে কাফের আখ্যা দিয়েছিলেন? সির ই আকবর এর অনুবাদ করার জন্য ঔরঙ্গজেব তার কোন ভাইকে কাফের আখ্যা দিয়েছিলেন? কাফের মানে কি? মানে ওদের ভাষায় একটু মানে নীচ বলেছিলেন। ঠিক আছে, উপনিষদকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিল বলে, কারণ উপনিষদ হচ্ছে হিন্দুদের একটা ধর্মগ্রন্থ, তো সেই কারণে সেটা সে করেছিল, মানে হিন্দুদের ধর্মগ্রন্থকে সে ফরাসি ভাষায় লিখেছিল, সেই কারণে ঔরঙ্গজেব তার প্রতি মানে রেগে গিয়ে তাকে এই কথা বলেছিলেন, কাফের বলেছিল, কাফের। তো কে করেছিল এটা বলো? তো মনে রেখো, উপনিষদকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন দারা শিখো। ঠিক আছে, দারা শিখো, এবং তার নাম কি দিয়েছিল? তার নাম দিয়েছিল সির ই আকবর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিখ্যাত ফরাসি পর্যটক ও চিকিৎসক ঔরঙ্গজেবের দরবারে দীর্ঘকাল ছিলেন এবং ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লেখেন? তো এটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, উত্তরটা হচ্ছে ফ্রাঁসোয়া বার্নিয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন,
কোন মুঘল সম্রাটের শাসনকালে মনসবদারি প্রথায় হিন্দু মনসবদারের সংখ্যা শতাংশের হিসাবে সবচেয়ে বেশি ছিল? ঠিক আছে, তো বলো মনসবদারের সংখ্যাটা কোন মুঘল সম্রাটের শাসনকালে মনসবদারের হিন্দু মনসবদারটা বেশি ছিল? তো এটা তোমরা বলো উত্তরটা কি হতে পারে। তোমাদের এটা শুনে আশ্চর্য লাগবে যে সুন্নি মুসলমান তার সময়কালেই তার শুধুমাত্র রাজদরবারেই নয়, তার যে মনসবদার সেই মনসবদারের পরিমাণও কিন্তু সব থেকে হিন্দু মনসবদারের পরিমাণও কিন্তু সব থেকে বেশি ছিল। কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলেই হিন্দু মনসবদার বেশি ছিল এবং তার রাজদরবারেও অনেক বেশি হিন্দু মানে কর্মী ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 37 নম্বরে বলেছে 1688 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নরকে ঔরঙ্গজেব ভারত থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন? 37 নম্বর প্রশ্ন, 1688 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নরকে ঔরঙ্গজেব ভারত থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন? বলো উত্তরটা হচ্ছে স্যার জন চাইল্ডকে তিনি বহিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। ঠিক আছে, হুগলি ও বোম্বাইয়ের কাছে মুঘল জাহাজ আক্রমণ করায় ঔরঙ্গজেব তাকে বহিষ্কারের নির্দেশ দেন। পরে ইংরেজরা ক্ষমা চেয়ে নিয়েছিল। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ 25 বছর মানে 1681 থেকে 1707, এই যে শেষ 25 বছর তিনি মূলত ভারতের কোন অঞ্চলে যুদ্ধ বিগ্রহে অতিবাহিত করেছিলেন? তো আমি তোমাদের বললাম যে দীর্ঘ 25 বছর ধরে তিনি একটাই জায়গাকে দখল করার চেষ্টায় তিনি সারাটা জীবনটা নষ্ট করলেন। তো বলো উত্তরটা কী হবে বলো 38এরটা? দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত জয় করার জন্যই তিনি একদম পুরো মানে ওইটাকে মানে তার ইগোতে পড়ে গেছিল জিনিসটাতে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ডেকান আলসার বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহাসিক বাদশাহী মসজিদ, লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কে নির্মাণ করেছিল? বলো তো বাদশাহী মসজিদ কে নির্মাণ করতে পারে? ঔরঙ্গজেব করবে। ঠিক আছে, আর পরবর্তী প্রশ্ন দেখো, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মৃত্যুর পর তার কোন পুত্র বাহাদুর শাহ প্রথম নাম ধারণ করে মুঘল সিংহাসনে বসেছিলেন? অর্থাৎ দেখো যেই ঔরঙ্গজেব মারা যাচ্ছে তার এক পুত্র সেই সিংহাসনে আবার বসছে। তো কে বসছে? কোন পুত্র বসেছিল তার মৃত্যুর পর? বাহাদুর শাহ প্রথম। ঠিক আছে, বাহাদুর শাহ প্রথম এই নামটা কিন্তু এটা কিন্তু উপাধি। ঠিক আছে, তো তার আসল নামটা কী ছিল? মুয়াজ্জম। ঠিক আছে, শাহজাদা মুয়াজ্জম। শাহজাদাটা মানে ভালো করে ডাকা হতো আর কি, সম্মান দিয়ে। মুয়াজ্জম তার নাম ছিল কি? মুয়াজ্জম। সে কী নাম ধরে বসেছিল? বাহাদুর শাহ প্রথম। ঠিক আছে, বাহাদুর শাহ প্রথম। তো আমরা 40টা প্রশ্ন কমপ্লিট করলাম। এই 40টা প্রশ্নে অনেক ধরনের কোশ্চেন রয়েছে, তোমাদের অনেক ইনফরমেশন মাথায় রাখতে হবে। কিন্তু যেহেতু সামনে অনেক পরীক্ষাও রয়েছে তো তোমাদের পড়াশোনাও ভালোভাবেই করতে হবে, উপায় নেই তাছাড়া। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশুনো করো। আর আমরা পরের ভিডিওতে আমরা যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকে কমপ্লিট করে দেবো এবং খুব তাড়াতাড়ি আমরা মুঘল সাম্রাজ্যতে ঢুকে পড়বো এবং মুঘল সাম্রাজ্য বলছি, মডার্ন হিস্ট্রি আমরা স্টার্ট করে দেবো। মডার্ন হিস্ট্রি শুরু তাড়াতাড়ি করতে এই কারণে চাইছি কারণ আমাদের দেখা গিয়েছে যে বেশিরভাগ কোশ্চেন হিস্ট্রি থেকে কিন্তু ওই মডার্ন হিস্ট্রি থেকেই আসে। ঠিক আছে, হিস্ট্রির বেশিরভাগ কোশ্চেন মডার্ন হিস্ট্রি থেকে আসে। এইগুলো থেকেও আসে, এমনটা নয় এগুলো ইম্পর্টেন্ট নয়, অবশ্যই আসে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ ওই মডার্ন হিস্ট্রি থেকে বেশি আসে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, রাখছি এখন।